মাননীয়াকে অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভয় ছিল শেষ বেলায় এসে এমন কিছু করে যাবেন যাতে বাংলার মানুষ ভুলটুল বুঝে আরও 5টা বছর তাকে রেখে দেবে, আর তারপর শুধুমাত্র কপাল চাপড়াতে হবে। না, সেই সুযোগ তিনি বাংলার মানুষকে দিলেন না। তার শেষ বাজেট, মানে যাবার আগের শেষ বাজেট, ভোট অন অ্যাকাউন্ট যে বাজেট আজকে পেশ হলো, তাতে একটা জিনিসই তিনি স্পষ্ট করে দিলেন, একদম তার ট্রেডমার্ক চাপ। মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় আছে এই রাজ্যের মানুষের কপালে জুটবে শুধু ভাতা আর ভিক্ষা। না শিক্ষা নিয়ে কোনো ব্যবস্থা, না শিল্প নিয়ে কোনো ব্যবস্থা, না রাস্তাঘাট ডেভেলপমেন্ট এইসব নিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা, অন্য কিচ্ছু পাবেন না। শুধু ভাতা ভিক্ষা পাবেন, চাকরি বাকরির কোনো ব্যাপার নেই। আর জয় বাংলা করে ওই তৃণমূলের সবাই গিয়ে ডিম ভাত জুটবে। এর বাইরে রাজ্যবাসী কিছু পেতে পারে না, সেটা আবারও প্রমাণ করে দিলেন। দিশাহীন বাজেট, এবং যেটা এক্সপেক্ট করা হয়েছিল সেটাই। ভাবুন, একটা রাজ্য সরকার বাজেট পেশ করছে, সেই বাজেটের চর্চার বিষয় কি? অমুক খাতে তমুক ভাতা বাড়লো, অমুক খাতে তত ভাতা বাড়লো। এর বাইরে কোনো রকম কোনো আলোচনা নেই। তাহলে একটা রাজ্য সরকার কতখানি দিশাহীন, কতখানি অপদার্থ, কতখানি ব্যর্থ, সেটা বিদায় বেলাতেও তারা প্রমাণ করে দিয়ে গেল। কী কী আজকে বাজেটে হলো? এমনিতেই তো বাজেট নিয়ে কোনো রকম কোনো ইন্টারেস্ট থাকে না, কেননা ওই জিএসটিটা কেন্দ্রের হাতে চলে যাওয়ার পরে এই ট্যাক্স যেটা হয়ে গেছে, ফলে কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো, এখন আর রাজ্য বাজেটে ওরকম কিছু নাই। শুধু একটা জিনিসই দেখার থাকে যে রাজ্যের ডেভেলপমেন্টের জন্য সরকার কী কী ভাবনা চিন্তা করছে। না, কিছু কোনো রকম কোনো ভাবনা চিন্তা নেই। এই বাজেটে যদি টিআরপি হয়, অ্যাজ এক্সপেক্টেড লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে দেওয়া হলো। এখন থেকে 500 টাকা করে দুটো খাতেই বাড়লো, অর্থাৎ যারা এসসি এসটি মা বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন, তারা 1200 জায়গায় 1700 টাকা পাবেন। আর যারা জেনারেল কাস্টের মা দিদিরা রয়েছেন, তারা 1000-এর জায়গায় 1500 টাকা পাবেন। এবার এই টাকাটা বাড়িয়ে দিয়ে অবভিয়াসলি ভোট কেনার একটা মরিয়া চেষ্টা রয়েছে। কেন বলছি? কেননা দেখুন, বাজেট এখন পেশ হচ্ছে, ফেব্রুয়ারি মাসে পেশ হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট, কিন্তু যে কোনো বাজেট ইমপ্লিমেন্ট শুরু হয় 1 এপ্রিল থেকে। এই যে কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি যে বাজেট পেশ করলেন, তার সমস্ত কিছু কিন্তু ইমপ্লিমেন্ট হবে 1 এপ্রিল থেকে, যাতে পুরো ব্যাপারটা মানুষের কাছে ক্লিয়ার থাকে, এই জিনিসটার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট সময় থাকে। সেই জন্য ফেব্রুয়ারি থেকে এই বাজেটটা চালু করা হয়। কেননা 31শে মার্চ অবধি কারেন্ট যে ফিনান্সিয়াল ইয়ার অর্থবর্ষ সেইটা চলছে, আগের বাজেটেই ঠিক হয়ে গেছে কী চলবে না চলবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হারের এতখানি ভয় পাচ্ছেন, এমনিতে তো সংখ্যালঘু ভোট টলমল করছে, কতখানি তার বাক্সে থাকবে সেই নিয়ে চিন্তা আছে। হিন্দু ভোট তো বেরিয়ে যেতে শুরু করেছে, তার এখন বাঁচার একমাত্র জায়গা হচ্ছে ওই মা দিদিদের যে লক্ষ্মীর ভাণ্ডারের ভোটটা আছে, অর্থাৎ নারী শক্তির ভোটটা আছে, সেইটা হাত থেকে বেরিয়ে যাতে না যায়, সেই জন্য মরিয়া হয়ে চলতি অর্থবর্ষ থেকেই সেটা চালু করে দিলেন। অর্থাৎ বাজেটে এর কোনো সংস্থানই নেই। এই বাজেট তো গত বছর ঠিক হয়েছে, তবুও এই ফেব্রুয়ারি মাস থেকেই ওই টাকাটা বাড়বে। কেন বাড়বে? তার কারণ হচ্ছে এই সরকারকে আর কেউ বিশ্বাস করে না। এবং সবথেকে বড় কথা, বিজেপি নেতারা তারা কিন্তু বারবার স্পষ্ট করে বলছে যে মা বোনেদের স্বাবলম্বী করতে এই জিনিসটার দরকার আছে, এই ভাতাটা দেওয়ার দরকার আছে। কিন্তু তাদেরকে স্বাবলম্বী করে তারা মাসে এসে 10,000, 15,000, 20,000 করতে পারে ইনকাম, সেই জায়গাটায় নিয়ে যেতে হবে। যতদিন না পারবে তাদেরকে টাকাটা দিতে হবে। কিন্তু সেখানে 1000 টাকা 1200 টাকায় কী হয়? অন্তত এটা 2,500 থেকে 3,000 টাকা করা উচিত, এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সেটা অলরেডি হচ্ছে। এই রাজ্য থেকে প্রচুর পরিমাণে মানুষ কাজ যেহেতু নেই, অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে, তারা সেখানে দেখছে বিজেপি শাসিত রাজ্যে সত্যি 2,500 3,000 টাকা করে মায়েরা পাচ্ছেন, দিদিরা পাচ্ছেন। ফলে বিজেপি যে এবার এই কথাটা বলছে, এটা কিন্তু মায়েরা আর উড়িয়ে দিচ্ছেন না, তারা বিজেপিকে একবার বিশ্বাস করে দেখতে চাইছেন। কেননা তারাও খুব ভালো করে জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার এমন একটা প্রকল্প যেটা যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন তাদেরকে কন্টিনিউ করতেই হবে, তারা এটা বন্ধ করতে পারবে না। তাহলে বিজেপি এলে তো বন্ধ হচ্ছে না, উল্টে এটার থেকেও বাড়ার একটা অনেকটা চান্স থাকছে। ফলে এবারে কিন্তু মায়েদের একটা বড় ভোট বিজেপির দিকে যেতে পারে এমন সম্ভাবনা বারবারই উঠে আসছে। ফলে কোনো রকম কোনো রিস্কে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল থেকে যা চালু হওয়ার কথা তা তিনি এই ফেব্রুয়ারি মাস থেকেই চালু করে দিলেন। খুব ভালো কথা, তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছেন, খুব ভালো করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই রাজ্যে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার পরেও শাহজাহানের মতো তার পোষা গুন্ডারা যে পিঠে বানানোর কারবার চালাচ্ছে, আরজি কলেজের মতো কাণ্ড হচ্ছে, কসবা ল কলেজের মতো কাণ্ড হচ্ছে, নারী নিরাপত্তা, নারী সুরক্ষা বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখে। সেই নারী নিরাপত্তা খাতে কি করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়? দিশা কোথায়? বাজেট কোথায়? না, সেই নিয়ে একটি শব্দও নেই। অর্থাৎ ওই তোমাদের সরকারি কোষাগার থেকে মানুষের ট্যাক্সের টাকা থেকে আরও কিছুটা বাড়িয়ে দিলাম, সেটা মোটামুটি তোমরা ভাতা ভিক্ষা হিসেবে ধরে রাখো,
তারপর আমার দুষ্টু ছেলে যারা রয়েছে শাহজাহানের মতো তারা যা খুশি তাই করতে পারে, সেটার জন্য কিন্তু মানসিক প্রস্তুতি থাকো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের রূপরেখা এইভাবেই তৈরি হয়েছে। শুধু লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলবো কেন, সব জায়গাতেই শুধু ভাতা ভিক্ষার কথা হচ্ছে। তার মাঝখানে আজকে সকালে একটা বড় ধাক্কা এসেছে, সেটা হচ্ছে ডিএ। জানেন, এই সরকারকে বলে দেওয়া হচ্ছে ডিএ মারা সরকার। মমতা ব্যানার্জি বারবার গায়ে জোর দেখাতে গেছেন যে ডিএ আমার অধিকার, আমার ইচ্ছা, আমি যখন ইচ্ছা হবে দেবো, না ইচ্ছা হলে দেবো না। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট 3টে থাপ্পড় কানে ঠাস 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 করে আইনের মেরে বলেছে না, ওই বেয়াদবি চলবে না। এই ডিএ হচ্ছে পুরোপুরি আইনি অধিকার এবং তোমার মর্জি মাফিক নয়, যেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে সেই অনুযায়ী ডিএ দাও। ফলে এই রাজ্য সরকারকে ইমিডিয়েটলি 10,000 কোটি টাকা ডিএ যেটা বাকি রেখে দিয়েছে গত 10 বছর ধরে, সেইটাকে মেটাতে হবে। এবং তার পাশাপাশি আরও যে বাকি 30,000 কোটি টাকা রয়েছে সেইটা মে মাসের মধ্যে সংস্থান করতে হবে। না, সেই নিয়ে কোনো রকম কোনো কথা নেই। আজকে সকালেই যখন মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন, এবং এতদিন ধরে 10 বছর ধরে মামলা চালিয়েও মমতা ব্যানার্জি 7বার পরপর হারলেন, তো সেই জায়গা থেকেও এই টাকাটা কোথা থেকে আসবে, তার সংস্থান কী হবে, না কোনো দিশা তিনি দিতে পারলেন না। শুধু গাজর ঝোলানোর মতো তিনি বললেন যে 4% ডিএ আরও বাড়তে চলেছে। কবে থেকে? 1 এপ্রিল থেকে, যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে, অর্থাৎ মমতা ব্যানার্জির হাতে আর তখন কিছু থাকবে না, তখন থেকে চালু হবে। তিনি ভোটে জিতে আসলে তখন বলবে যে আমি উইথড্র করে নিলাম বা দিলাম, হোয়াট এভার ইট ইজ, কিন্তু দেবেন না। কিন্তু মুশকিল হচ্ছে এই ডিএ, বকেয়া ডিএ তো একটা অংশ গেল। বর্তমান যে পে কমিশন চলছে সেখানে কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে এই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক হচ্ছে 40%। তার মাত্র 4% মমতা ব্যানার্জি দিচ্ছেন এবং 36% এখনও বাকি থাকবে। তারপরে সবথেকে বড় কথা, আবারও জুলাই মাসে কিন্তু কেন্দ্র সরকার ডিএ বাড়াবে, কেননা জুলাই মাসে এবং জানুয়ারি মাসে একদম প্রথমেই কেন্দ্রীয় সরকার এই ডিএটা বাড়িয়ে দেয়, ফলে ডিএর ফারাক আরও বাড়বে। এই যে 40%-এর 4/1 টাকা দিচ্ছেন বারবার, ওই কোনো রকমের জোড়াতাপ্পি দিয়ে ভিক্ষা দিয়ে ব্যাপারটা চালানো, সেই জিনিসটা করছেন। দিশাহীন বাজেট। শুধুমাত্র তাই নয়, ভাতা ভিক্ষার কথা বলছিলাম না, প্রত্যেকটা ক্ষেত্রে ভাতা ভিক্ষা চলছে। বাজেটে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষকদের জন্য কল্পতরু মমতা বাড়ছে ভাতা। কল্পতরু যে হেডলাইন, সেটা ওই 3.5 বছরের জেল খাটা আসামির মস্তিষ্ক প্রসূত হতে পারে, কিন্তু বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। কি বলা হচ্ছে? আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের সহায়ক, সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের ভাতা 1,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, ঠিক আছে, বাড়িয়েছেন, খুব ভালো কথা, কিন্তু আজকের দিনে 1,000 টাকার কি ভ্যালু আছে? 2, কিছুদিন আগে আমরা আশা কর্মীদের কি ব্যাপক পরিমাণ ক্ষোভ দেখলাম, তাদের আন্দোলন দেখলাম। পুলিশ দিয়ে তাদেরকে তা করে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হলো। কেন? তাদের কিসের জন্য আবেদন ছিল? যে এই প্রকল্পটা কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের মিলিত প্রকল্প, তো সেই প্রকল্প অনুযায়ী কেন্দ্র সরকার যে টাকাটা দেয় সেই টাকাটাও দিচ্ছে না। মানে রাজ্য সরকারের যে টাকাটা দেওয়ার কথা সেটা তো দিচ্ছেই না, কেন্দ্র সরকার যে টাকাটা পাঠাচ্ছে সেখান থেকেও 500 টাকা 1000 টাকা করে রাজ্য সরকার মেরে দিচ্ছে। তাহলে আমাদের যদি পুরো টাকাটা দেওয়া হয় 15,000 16,000 টাকা করে বেতন হবে আজকে আমাদের আশা দিদিমণিদের, সেই টাকাটা আজকে তারা অর্ধেকেরও কম পাচ্ছেন, কেননা রাজ্য সরকার নিজের ভাগ দিচ্ছে না, প্লাস কেন্দ্র সরকার যেটা দিচ্ছে সেই টাকাটাও সেখান থেকে 500 টাকা 1000 টাকা মেরে দিচ্ছে। তো তাদের 1000 টাকা তিনি বাড়িয়েছেন। আচ্ছা, সিভিক ভলেন্টিয়ার তাদের 1000 টাকা করে ভাতা বাড়ালেন। এই সিভিক ভলেন্টিয়ারদের পার্মানেন্ট করার কোনো রকম কোনো পরিকল্পনা আছে? তাদের ট্রেনিং দিয়ে তাদের পুলিশের মূল স্রোতে মিশিয়ে দেওয়ার কোনো জায়গা রয়েছে? পুলিশের কত ভ্যাকেন্সি রয়েছে সেই নিয়ে কোনো রকম কোনো দিশা দিয়েছেন? না, কোথাও দেননি। শিক্ষাবন্ধু, তাদেরও 1000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে অন্যান্য রাজ্যে শিক্ষক বন্ধুরা, এই শিক্ষাকর্মী বন্ধু যারা রয়েছেন, তারা মোটামুটি 25-30 হাজার টাকা করে স্যালারি পান, এই রাজ্যে কত পান? 8,000 টাকা 7,000 টাকা করে স্যালারি পান, সেইখানে 1000 টাকা বাড়িয়েছেন। মানে এই যে কল্পতরুর যে কল্পনাপ্রসূত একটা মডেল দেখানোর চেষ্টা করা হচ্ছে, আসলে চারিদিক থেকে শুধু মেরে খাওয়ার যে একটা জায়গা রয়েছে, সবাইকে বঞ্চনা করার জায়গা রয়েছে, সেটা এই বাজেটের ছত্রে প্রমাণ করে দিচ্ছেন। আর একটা আজকে মজার প্রকল্প দেখলাম, নতুন একটা নাকি প্রকল্প চালু হচ্ছে। কবে থেকে? 15ই আগস্ট থেকে। মানে ততদিনে মমতা ব্যানার্জি ভোট হয়ে গিয়ে আবারও মুখ্যমন্ত্রী হবেন কিনা কেউ জানে না, এই প্রকল্পের ভবিষ্যৎ কেউ জানে না। কিন্তু এই রাজ্যের বেকারদের সামনে একটা গাজর ঝুলিয়ে দেওয়া হলো। কেন গাজর ঝুলিয়ে দেওয়া হলো? কেননা আপনারা জানেন মমতা ব্যানার্জি আসার পর এই রাজ্যে সরকারি চাকরি লাটে উঠে গেছে, সরকারি চাকরি হচ্ছেই না, যে কটা নিয়োগ হয়েছে প্রত্যেকটা দুর্নীতিতে ভরা। তার পাশে বসে থাকা পার্থ চ্যাটার্জি, তার দলের এমএলএ ওই মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে ছোট বড় মেজা সব রকমের নেতা উপর থেকে নিচে অবধি শুধু টাকা মেরে কিলো দরে চাকরি বিক্রি করে গেছে। ফলে সরকারি চাকরি এই রাজ্যে হয় না। সরকারি চাকরি পেলেও এই পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য
কোর্টের রায়ে সেই চাকরি চলে যায়, বেতন সুদ সমেত ফেরত দিতে হয়। এত অসহনীয় অবস্থায় চলে গেছে। সেই জায়গায় বেকারদের জন্য চালু করলেন যুবসাথী। কী যুবসাথী প্রকল্প? যখন অমিত মিত্র এই রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন তখন তিনি যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন। তার জন্য নাকি পোর্টাল ফোটাল সব চালু করা হবে, 1,000 টাকা করে বেকারদের ভাতা দেওয়া হবে। খুব ভালো কথা। সে দিনের আলো দেখেনি, মায়ের ভোগে চলে গেছে। সেই প্রকল্পকেই রিলঞ্চ করা হলো, নতুন নাম দেওয়া হলো, যুবশ্রী থেকে যুবসাথী করে দেওয়া হলো। 1,000 টাকার জায়গায় 1,500 টাকা দেওয়া হবে বলা হলো, এবং সেটাও 15 আগস্ট থেকে চালু হবে, যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে কিনা কেউ জানে না। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে এই রাজ্যে বেকাররা যারা রয়েছেন তারা, শিল্প আসবে না, শিল্প না এলে কোনো বেসরকারি চাকরি হবে না। এই রাজ্যে সরকারি চাকরি মায়ের ভোগে চলে গেছে, লাটে উঠে গেছে। লক্ষ লক্ষ পদ, শূন্য পদ রয়েছে, সেখানে নিয়োগের কোনো ব্যাপার নেই। যে কটা নিয়োগ হচ্ছে প্রত্যেকটা দুর্নীতিতে ভরা, সেই নিয়ে মামলা হচ্ছে। ফলে যুবকরা কিছু পাবে না, তারা মাসে মাসে ওই 1,500 টাকা করে পাবে। এবং বয়সের রেঞ্জটা দেখুন, 21 থেকে 40 বছর। অর্থাৎ একটা ছেলে 21 বছর বয়সে গ্র্যাজুয়েট হয়ে গেল, তখন থেকেই সে বেকার ভাতা পেতে শুরু করবে। অর্থাৎ এই রাজ্যে তুমি গ্র্যাজুয়েশন করে যাওয়ার পর চাকরি পাবে না, এটা সরকারি স্ট্যাম্প মেরে দিচ্ছে। তাহলে কি 40 বছর অবধি দিচ্ছে, মানে 40 বছরের পর গিয়ে চাকরি পেয়ে যাচ্ছে? না, 40 বছর হয়ে গেলে আপনারা সরকারি চাকরি পাওয়ার কোনো জায়গা নেই, বয়সটা শেষ হয়ে যাচ্ছে। ফলে 40 বছর অবধি দিলাম, সরকারের দায়িত্ব খালাস। আপনি এই 20 বছর ধরে 1,500 টাকা করে মাসে পেলেন, এইটুকুনি নিয়েই সন্তুষ্ট থাকুন। 28 টাকার পাউচ খান কিংবা মহুয়া কিনে খান, এর বাইরে অন্য কিছু আপনার দ্বারা হবে না, সরকার এর বাইরে কিছু দেবে না। সেই ছবি দিচ্ছে। সরকারি চাকরি নেই, শিল্প নেই, তার কোনো সম্ভাবনার কথা বলা নেই। এই জায়গায় যুবশ্রী প্রকল্প হয়ে গেল যুবসাথী। সবথেকে বড় কথা, আর একটা মজার জিনিস দেখুন, এই যে এখানে বাজেট করছে, সেই বাজেট করার অর্থ হচ্ছে যে আমার কাছে একটা টাকা আছে, আমি আরও কিছু টাকা ইনকাম করব, সেই টাকা দিয়ে আমার মোট ফান্ড এই জায়গাটায় পৌঁছবে, এবং আমি এই খাতে খরচ করব। এটা কি তো বাজেট বলা হয়? আমরা বাড়িতেও যেটা করি, যে মাস গেলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন এত টাকা পড়ে আছে, এই মাসে আমি এত টাকা পাবো, এবং তারপর আমার এই মাসে এই খরচ আছে, প্লাস মাইনাস করে আমি ডেফিসিটে চলছি নাকি কিছু টাকা সেখান থেকে সেভিংস করতে পারবো, এটা কি বাজেট? এইভাবেই আমরা চলি। তো রাজ্যের ক্ষেত্রে সেটা বৃহত্তর মন্ত্রিসভা করবে। তো এখানে রাজ্য সরকার রাজস্ব বৃদ্ধিটা করবে কি করে, রাজ্যের ইনকামটা বৃদ্ধি করবে কি করে, নাহলে এই রেভিনিউ জেনারেট করতে না পারলে উন্নয়ন করবে কি করে, তার কোনো রকম কোনো দিশা নেই। এই রাজ্যে যে শিল্প আনা হবে, এই বিজিবিএস না কী সব করেন, প্রত্যেক বছর শিল্পপতি ধরে ধরে নিয়ে আসেন, তারা মৌ চুক্তি করে এবং তারপর সেগুলো মৌমাছি হয়ে উড়ে চলে যায়। সেই শিল্প সম্ভাবনা কোথায়? শিল্প কোথায় কোথায় তালুক তৈরি করা হবে, সেখানের জন্য কী কী ইনভেস্টমেন্ট এসেছে, কী কী ইনভেস্টমেন্ট আসবে, কোনো রকম কোনো তার দিশা নেই। সরকারি চাকরি, সেখানে নিয়োগ কোথায় কোথায় হবে? এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি হচ্ছে যে কোনো নিয়োগের ক্ষেত্রে, সেই দুর্নীতি রুখতে কী করা হবে? এসএসসির ক্ষেত্রে বা প্রাইমারি টেটের ক্ষেত্রে যে প্রত্যেক বছর নিয়োগের কথা বলা হয়েছে, সেই সংখ্যা কোথায়? সেই জায়গায় আগামী দিনে যে দুর্নীতি হবে না, সেগুলো আটকানোর জন্য সরকার এই স্টেপ নিচ্ছে না, কোনো রকম কোনো দিশা সেখানে নেই। এবং সবথেকে বড় কথা, এই বলে না কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না, আমরা সব করে দিচ্ছি, এই বাংলার রাস্তা, মুখ্যমন্ত্রীর বাড়ি, হেন তেন কী সব প্রকল্পটা বলে না, সব কেন্দ্রের নামগুলো চেঞ্জ করে নিজেদের নাম করে। এখন কেন্দ্র যেহেতু এরা চুরি করছে, দুর্নীতি করছে, কোনো হিসেব দিচ্ছে না, কেন্দ্র সেই টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। ফলে এই প্রকল্পগুলোও বন্ধ হয়ে গেছে। এখন চিৎকার করে বলে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে এগুলো হচ্ছে না। তো যাই হোক, বাংলার যে ডেভেলপমেন্ট হবে, এই মাঝে মাঝে এরা বলে না গঙ্গাসাগরে ব্রিজ করব, অমুক করব, তমুক করব, তো তার বাজেট অ্যালোকেশন কোথায়? এই বাজেটে কতখানি হয়েছে, কতখানি হবে, এই বছর কতখানি হবে, তার জন্য কত টাকা স্যাংশন হবে, কোথায়? মানে একটা মুখে বলে দিলেই হলো। রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, মানে ইন্ডাস্ট্রি ছেড়ে দিন, জব ছেড়ে দিন, রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের সাধারণ সুযোগ সুবিধা, তার কোনো দিশা, তার কোনো কথাই বাজেটে কোথাও খুঁজে পেলাম না। যদিও ভয়ে এটার কোনো লাইভ স্ট্রিমিংই করেননি। এতদিন তো দেখতাম যখন বাজেট হতো, এমনি সময় তো বিধানসভায় কোনো রকম লাইভ স্ট্রিমিং করেন না, কিন্তু বাজেটের সময় দেখানো হয়, দেখো আমরা এই ভান্ডার বাড়িয়েছি, ওই ভান্ডার বাড়িয়েছি, তমুক ভান্ডার বাড়িয়েছি, সেই জন্য আমরা লাইভ স্ট্রিমিং করে দেখাচ্ছি যাতে সেখান থেকে ফুটেজ খাওয়া যায়। এবছর রিস্ক নিয়ে সেটাও করেননি। এবার প্রশ্ন হচ্ছে যে এটা এত ভাতা বাড়ালেন, রাজ্যের যে শ্রমিকরা আছে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে চা বাগানের শ্রমিক, সেই শ্রমিকদের জন্য কি ভেবেছেন? এই যারা এখন সুইগি জোম্যাটো বয় হয়েছেন, আমি কোনো সংস্থার নাম নিচ্ছি না, মানে ডেলিভারি বয় সোজা কথায়, তাদের জন্য তো কেন্দ্র সরকার একটা ভাবনা চিন্তা করছে। রাজ্যের কি ভাবনা চিন্তা রয়েছে? তাদের শুধু স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসা হলো। স্বাস্থ্যসাথী প্রকল্পে কী ঢপের চপ হচ্ছে তার কোনো রকম কোনো এস্টিমেট, কোনো কিচ্ছু নেই। দিশাহীন একটা জায়গা। এবং এই জায়গাটায় সবথেকে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে যে
এই বাজেটটা যে ঢপের চপ হচ্ছে সেখানে একাধিক মিথ্যাচার রয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যে কথা বলা হবে, এই সব করে নাকি রাজ্যপাল পুরো বাজেট বক্তৃতাটাই পড়েনি। যে কোনো বাজেট সেশন শুরু হওয়ার আগে কেন্দ্রের ক্ষেত্রে যেরকম রাষ্ট্রপতি একটা উদ্বোধনী ভাষণ দেন, সেরকম এখানে রাজ্যপাল দেন রাজ্যের ক্ষেত্রে, এবং সেই বাজেটটা লিখে দেয় বা সেই বক্তৃতাটা লিখে দেয় রাজ্য সরকার, সেটাই রাজ্যপাল পাঠ করেন। তিনি স্টার্টিংটা পাঠ করেছেন, 4.5 মিনিট মতো তিনি ছিলেন, তারপর তিনি বেরিয়ে চলে গেছেন, তিনি আর বাকিটা পড়েননি। কেন পড়েননি? তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন যে এখানে ভুরি ভুরি মিথ্যে কথা লেখা ছিল, এবং সেই মিথ্যাচার রাজ্যপাল সহমত পোষণ করতে পারেননি, সেই জন্য তিনি আর পড়েননি, তিনি চলে গেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, অন্য কোনো কারণ ছিল, অন্য কোথাও যাওয়ার ছিল, সেই জন্য চলে গেছেন। ভাবুন একবার, যদি অন্য কোথাও যাওয়ারও থাকে রাজ্যপালের, তাহলে এই বাজেটটা কতখানি অস্তিত্বহীন, গুরুত্বহীন স্বয়ং রাজ্যপালের কাছে, যিনি এই বাজেট সেশনটা পুরো থাকারও কোনো জায়গা প্ল্যান করলেন না, বা পুরো বক্তৃতাতে আরও কোনো রকম কোনো প্ল্যান করলেন না, তিনি সেখান থেকে ইগনোর করে চলে গেলেন, এবং রাজ্য সরকারও সেটা মেনে নিলেন। তবে সব থেকে যেটা গুণাবলী মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন, যে গলাবাজি করে গায়ের জোরে তিনি সব কিছুকে হয়কে নয় করবেন, সেই টেন্ডেন্সি এখনও তিনি বিদায় বেলাতেও একদম কন্টিনিউয়াস করে যাচ্ছেন। তিনি আজকে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করে বলেছেন যে কোর্টেও জিতি, ভোটেও জিতি, আপনার দিকে আঙুল তুলে মানুষ বলবে জানেই না কিচ্ছু। বিধানসভায় শুভেন্দুকে মমতা কী প্রসঙ্গে হয়েছে, ওই শুভেন্দু অধিকারী রাজ্যপালের ভাষণ নিয়ে যেটা বলছিলেন, সেটা প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। তো কোর্টেও জিতি, ভোটেও জিতি, আজকে ডিএ মামলার যে রায় বেরোলো, সেখানে কোর্টে জিতেছেন, এবং ডিএ মামলার রায় এটা প্রথমবার নয়, পর পর 7বার একই মামলাতে আপনি হারলেন, গোহারা হারলেন, সুপ্রিম কোর্টে হেরেছেন, হাইকোর্টে হেরেছেন, স্যাটে হেরেছেন, রিভিউ পিটিশনে হেরেছেন, এসএলপিতে হেরেছেন, সব জায়গায় শুধু হেরেছেন হেরেছেন হেরেছেন। তারপরে জোর গলায় বলছেন কোর্টেও জিতি, ভোটেও জিতি। হ্যাঁ, ভোটে আপনি জিততেন, এসআইআর হওয়ার পর জিতবেন কিনা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন হয়েছে, ওই জন্য চিৎকার চেঁচামেচি করে ছোটাছুটি করছেন, সবাই জানে। কিন্তু যদি আপনি জিতেও যান, তারপর কি বাংলার কোনো মঙ্গল হবে? বাংলার কোনো উন্নতি হবে? বাংলা কি একটুও এগোতে পারবে? নাকি ঋণের দায়ে, দেনার দায়ে যেভাবে বাংলাটাকে ডুবিয়ে দিয়েছেন, দান খয়রাতি করে, খেলা মেলা মোচ্ছব করে, ভোট কিনে ক্ষমতায় টিকে থেকে সেটাকে আরও দুর্বিষহ করে তুলবেন? এই বাজেট তো তার বাইরে অন্য কোনো দিশা দেখাতেই পারল না। কি বলবেন পশ্চিমবঙ্গের এই বাজেট পেশ নিয়ে? সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চান আর ক্ষমতায় থাকতে? না হলে যাবার আগে, ভোটের আগে, ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেটে এই রকম দিশাহীন শুধুমাত্র ভাতা ভিক্ষার বাজেট কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী করেন? মানে তিনিও বুঝতে পারছেন যে আর কোনো আশা নেই, যদি কোনো রকমের ভাতা ভিক্ষা দিয়ে কিছু ভোট কিনে যদি টিকে থাকা যায়, এর বাইরে রাজ্যকে কিছু দেওয়ারও নেই, আর কোনো কিছু পাওয়ারও নেই। সেই জন্যই কি এরকম বাজেট করে গেলেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।